আচ্ছা, সো এখন আমরা সলিউশনটা শুরু করে দেই। মোমেন্টামের যে দুইটা চ্যাপ্টার ছিল, চেক পয়েন্ট কোশ্চেন গুলো ছিল হোমওয়ার্ক, সেগুলোর আমরা কোশ্চেন গুলি এখন সলিউশনটা দেখবো। ফাহিম, তুমি কিন্তু হোমওয়ার্ক দিতেছো না, আজকে কিন্তু আঙ্কেলকে ফোন দিব আমি। আমি তো হোমওয়ার্ক করছি। সাবমিট করতে হবে তো, আমার কাছে ইনবক্সে দিতে হবে। ও আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখি আমরা কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে। এইটার কোশ্চেন গুলো একদম ইজি ইজি। Calculate the momentum in each of the following examples. An ice skater with mass 64 kg glides at 3.75 meter per second. So 64 into 3.75 করলে যেটা আসে ওইটা। A rugby player of mass 120 kg runs at a speed of 4.9 meter per second. So তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে যা আসবে। An ant of mass 5 milligram. এখন এটা আমাদের কেজিতে দেওয়া না, এটা কিসে দেওয়া? মিলিগ্রামে দেওয়া। তো তাহলে মিলিগ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য কি করতে হবে? মিলিগ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য we have to divide by 1 million। যে 5 মিলিগ্রাম, তো মিলিগ্রাম থেকে গ্রামে নেওয়ার জন্য ডিভাইডেড বাই 1000, আবার গ্রাম থেকে কেজিতে নেওয়ার জন্য আবার ডিভাইডেড বাই 1000। সো তাহলে ওভারঅল মিলিগ্রাম থেকে কিলোগ্রামে নেওয়ার জন্য কি করতে হইতেছে? 1 মিলিয়ন দিয়ে ডিভাইড করা লাগতেছে। আচ্ছা, সো তাহলে এইভাবে করে ফার্স্টে আমরা কি পাইলাম? ম্যাসটা পাইলাম এত কিলোগ্রাম, যে 5 into 10 to the power minus 6। দিস ইজ দ্য mass of the ant, and ant এর স্পিড কত? 3 সেন্টিমিটার পার, কি বলে, 5 সেন্টিমিটার পার সেকেন্ড। সো সেন্টিমিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার জন্য সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, দ্যাট ইজ 5/100 which will be 0.05। সো তাহলে this is the speed of the ant which is 0.05 meter per second, and the mass of the ant is 5 into 10 to the power minus 6 kg। সো তাহলে এই দুইটা মাল্টিপ্লাই করলে এখন আমরা কি পেয়ে যাব? The momentum of the ant। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 2 তে বলতেছে estimate the momentum of the motorcyclist and the skateboarder as shown in figure A। আচ্ছা, ফিগার এটা কোথায়? এই যে ফিগার এ হলো এখানে মোটরসাইক্লিস্টেরটা, আর কারটা? স্কেটার নাকি? হ্যাঁ, স্কেটবোর্ডার। সো এখন এই মোটরসাইক্লিস্ট আর স্কেটবোর্ডার, তাদের এখন আমরা কি করব? মোটরসাইকেল এন্ড মোটরসাইকেলের উপরে যে মানুষটা রাইড করতেছে, রাইডারটা, তাদের দুইজনের একটা ম্যাচ আমরা কি করব? অ্যাজিউম করব। এন্ড মোটরসাইকেল এখানে দেখা যাইতেছে কি অনেক ভালো অ্যামাউন্ট অফ স্পিডে মুভ করতেছে, বিকজ হাই স্পিড ক্যামেরা দিয়ে তোলার পরেও কি হয়েছে, যে এই পার্টটুকু, যে পিছের পার্টটুকু, যে এই পার্টটুকু কি হয়ে গেছে? ব্লার হয়ে গেছে, বিকজ দ্য অবজেক্ট ইজ মুভিং ভেরি ফাস্ট। সো তাহলে ভেলোসিটির ভ্যালু এরকম একটা অ্যাজিউম করে নিব যে মোটরসাইকেলের ওখানে কত ভেলোসিটিতে এমন মুভ করতে পারে। সো দেন ম্যাস ইনটু ভেলোসিটি করলে উই উইল গেট দ্য মোমেন্টাম। দেন স্কেটবোর্ডারের ম্যাসটা আমাদের আরো কম হবে, বিকজ এখানে তো আর কোনো মোটরসাইকেল নাই। তো তাহলে ম্যাসটা কম, এখানে রিলেটিভলি অনেক কম ভেলোসিটিতে সে মুভ করতেছে। তো তাহলে ওরকম একটা ভেলোসিটি অ্যাজিউম করে আমাদের কি করতে হবে? ডিটারমাইন করা লাগবে। এখানের জন্য ওরা অ্যানসারের মধ্যে কি করছে আমরা দেখি। যে ফার্স্টে তো ওগুলা ফার্স্টের কোশ্চেন নাম্বারে ম্যাস এন্ড ভেলোসিটি মাল্টিপ্লাই করে করে বের করে ফেলছে। কোশ্চেন নাম্বার 2 তে দেখো, মোটরসাইক্লিস্ট এস্টিমেট ম্যাস অফ 80 kg and a speed of 30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে শুধু মোটরসাইকেল যে চালাইতেছে তার মোমেন্টামটা শুধু চাইছে, মোটরসাইক্লিস্ট এন্ড দা মোটরসাইকেল এজ আ হোল চায় নাই। সো তাহলে মোটরসাইক্লিস্টের আমরা ম্যাসটা নিয়ে নিলাম 80 কেজি, এন্ড তার মুভিং স্পিড আমরা ধরে নিছি কত? এখানের মধ্যে একটা অ্যাজাম্পশন করছি যে 30 মিটার পার সেকেন্ড এসে মুভ করতেছে। সো দিস উইল গিভ আ মোমেন্টাম অফ 80 into 30 করলে যা আসে, দ্যাট ইজ 2400। সো তুমি এরকম 20 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড এরকম একটা রিজনেবল একটা স্পিড ধরলে পরেই হয়। ওকে, দেন স্কেটবোর্ডারের জন্য ম্যাস ধরছে হলো 65 কেজি, আর ভেলোসিটি হলো অনেক কম, কত? 4 মিটার পার সেকেন্ড। সো তাহলে 65 into 4 করলে পরে যে এরকম একটা মোমেন্টাম আসবে ওইটা। তো এটা এরকম আমাদের ওই অ্যাজাম্পশনের উপর ডিপেন্ড করে। আমাদের অ্যাজাম্পশনটা মানুষের ম্যাচ, তো তুমি আনরিয়েলিস্টিক কোনো কিছু ভাবলে হবে না যে একটা মানুষের ম্যাচ তুমি
এরকম একটা ফুললি গ্রোন একটা পার্সনের ম্যাচ যদি তুমি মনে করো ধরো যে 20 কেজি, তাইলে পরে তো হবে না। তোমার ম্যাচ গুলো হইতে হবে রিজনেবল, ভেলোসিটি গুলাও কি হইতে হবে, রিজনেবল হইতে হবে। মোটরসাইকেলে মুভ করতেছে মানে যে সে স্পিড অফ লাইটের রেটে মুভ করবে এমন তো কোনো কথা না, তারও তো স্পিডের একটা লিমিট আছে। সো তাহলে ওরকম রিজনেবল একটা স্পিড দেখে আমাদের অ্যাজাম্পশন গুলা করতে হবে, বুঝতে পারছো? তো এটা হলো আমাদের কোশ্চেন নাম্বার 2, যেটা এস্টিমেটের কাজটা ছিল। দেন কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে, ইউজ আইডিয়াস অফ নিউটন সেকেন্ড ল, এক্সপ্লেন ওয়াই হিটিং অ্যান এয়ারব্যাগ উইল কজ লেস ইনজুরি দেন আ প্যাসেঞ্জার ইফ দ্য প্যাসেঞ্জার হিটস আ ড্যাশবোর্ড। তো তাহলে এটা তো আমাদের একদম ও লেভেলস এর মুখস্থ অ্যান্সার। কি জিনিস, যে যখন নাকি কোন একটা কলিশন হবে, হোয়াট উইল হ্যাপেন, কোন একটা কলিশন হইলে পরে দ্য প্যাসেঞ্জার্স এন্ড দ্য কার, যে জিনিসটার ভিতরে মানুষটা ছিল, সো তাহলে দ্য প্যাসেঞ্জার এন্ড দ্য কার উইল আন্ডারগো আ র‍্যাপিড ডিসেলারেশন অর উইল আন্ডারগো ডিসেলারেশন। এখন ডিসেলারেশন হবে ভালো কথা, শুরুতে যে মোমেন্টামটা ছিল ফাইনালি মোমেন্টামটা কমে কত হবে, ইভেন্চুয়ালি রেস্টে আসবে না, যাবে ইভেন্চুয়ালি তো সে রেস্টে আসবে। সো উইচ ইট মিন্স দ্যাট ফাইনাল মোমেন্টাম হবে 0। সো ইনিশিয়াল মোমেন্টাম যতই থাকুক না কেন ফাইনালি মোমেন্টাম হবে কত, 0 হবে। সো ফাইনালি যদি মোমেন্টাম 0 হয় তো তাহলে এখন এখানের মধ্যে কাজটা কি, তোমার ইনিশিয়াল মোমেন্টাম দোনোটা কেসেই সেম। এক সময় তুমি এয়ারব্যাগ ইউজ করছো, এক সময় তুমি এয়ারব্যাগ ইউজ করো নাই। এয়ারব্যাগ ইউজ করো আর এয়ারব্যাগ ইউজ না করো, ফাইনাল মোমেন্টাম তোমার কত হবে, 0 হবে। দোনোটা কেসেই ফাইনালি সে রেস্টে আসবে, ইট মিন্স ফাইনালি the momentum will become 0 kg meter per second. ওকে, সো এখন চেঞ্জ ইন মোমেন্টাম তাহলে কি, চেঞ্জ ইন মোমেন্টাম তাহলে হলো ফিক্সড। নাও নিউটন সেকেন্ড ল আমাদেরকে কি বলে, নিউটন সেকেন্ড ল নিয়ে বলছে না, নিউটন সেকেন্ড ল বলে যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। সো চেঞ্জ ইন মোমেন্টাম যদি ফিক্সড হয়, সো তাহলে ফোর্সের ভ্যালু কখন বেশি হবে কখন কম হবে, সাইমা? চেঞ্জ ইন মোমেন্টাম যদি ফিক্স থাকে, হ্যাঁ, চেঞ্জ ইন মোমেন্টাম যদি ফিক্স থাকে, সো তাহলে ফোর্সের ভ্যালু কখন বেশি হবে কখন কম হবে? টাইম বেশি হলে ফোর্স কম হবে। ভেরি গুড। সো তাহলে what we need to do in order to reduce the force, we need to increase the deceleration time or we need to increase the time for which the momentum changes. মোমেন্টামের চেঞ্জটা তো ফিক্স, কিন্তু এই মোমেন্টামটা যদি অনেক বড় একটা সময় ধরে চেঞ্জ হয়, সো তখন কি হবে, ফোর্সের ভ্যালুটা কম হবে, which will lead to lesser injuries. সো এই ব্যাপারটা এখানের জন্য বলবো যে এয়ারব্যাগটা কি হবে, এয়ারব্যাগে হিট করলে এয়ারব্যাগটা আস্তে 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 স্কুইজড হবে। সো তাহলে airbag will increase the deceleration time since the change in momentum is fixed. airbag যেহেতু rate of deceleration টা কমায় দিতেছে, তো এর জন্য ফোর্সের ভ্যালুটাও কি করবে, সে কমায় দিবে। সো এর জন্য ইনজুরি কম হবে। আমরা দেখি অ্যানসারে তারা কি বলছে। অ্যানসারের মধ্যে বলতেছে larger forces cause greater injuries, force is proportional to rate of change in momentum, that is Newton's second law. Airbag removes momentum in a greater time than the dashboard, যে এয়ারব্যাগটা বেশি সময় ধরে মোমেন্টামটাকে চেঞ্জ করে। So the rate of momentum change is lower for airbag, so ফোর্সটা কম হবে, which will lead to lesser injuries. So I hope এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, এটা ও লেভেলসে সবাই অনেকবার সলভ করে আসছো। এখন কোশ্চেন নাম্বার 4 এ বলতেছে estimate the force applied by a person throwing a frisbee. আচ্ছা, ফ্রিসবি নিয়ে খেলছো না তোমরা সবাই পিচ্চিকালে, যে ফ্রিসবি এরকম ছুঁড়ে মারা যায়। এখন এটা ছুঁড়ে মারার তো একটা সার্টেন একটা কি থাকবে, ফোর্স দিয়ে আমরা এরকম কি করব, এই ফ্রিসবিটাকে থ্রো করব। সো এইখানের মধ্যে আমাদের একটা এস্টিমেশনের কাজ। তো এখন এখানের মধ্যে এস্টিমেশনের কাজটা কি করব খেয়াল করো, যে ইনিশিয়ালি দ্য ফ্রিসবি is at rest. Okay, initially ফ্রিসবিটা রেস্টে আছে, ফাইনালি দ্য ফ্রিসবি will move at a certain speed. বেশি স্পিডও হবে না, লাইক এরকম কত হইতে পারে 2-3 এরকম মিটার পার সেকেন্ড। এখানের মধ্যে ওরা কত দিচ্ছে দেখি অ্যানসারে, এই যে এখানের মধ্যে ওরা 5 মিটার পার সেকেন্ড ধরছে, এখানে ভালো বড় স্পিডই ধরছে। যে এস্টিমেটেড স্পিড অফ ফ্রিসবি হলো 5
আর ইনিশিয়ালি ছিল রেস্টে, সো তাহলে চেঞ্জ ইন মোমেন্টামটা কি হবে? চেঞ্জ ইন মোমেন্টাম হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনালি যেটা হইছে মাইনাস ইনিশিয়ালি কত? ইনিশিয়ালি তো 0। সো ম্যাস আমরা ধরে নিতেছি হলো 100 গ্রাম, দ্যাট ইজ 0.1 কেজি, আর ভেলোসিটি হলো 5 মিটার পার সেকেন্ড, আর ইনিশিয়াল মোমেন্টাম তো 0। তো তাহলে এটা কত হবে? 0.5 কেজি মিটার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য চেঞ্জ ইন মোমেন্টাম। এখন এটা কতক্ষণে হয়? বেশিক্ষণ তো আমরা হাতে কন্ট্যাক্টে রাখি না, আমরা এরকম হঠাৎ করে ছুঁড়ে মেরে দেই। সো তাহলে এস্টিমেটেড টাইম অফ কন্ট্যাক্ট, আর হাত থেকে কতক্ষণ ধরে ফোর্স অ্যাপ্লাই করো, এটা ধরছে কত? 0.1 সেকেন্ড। সো তাহলে 0.1 সেকেন্ড ধরে আমরা এটাকে থ্রো করলে ফাইনালি কত ফোর্স এক্সার্ট হবে? অ্যাপ্রক্সিমেটলি 5 নিউটন। তুমি যদি একটু ভেলোসিটিটাকে কম ধরো, যে তুমি এত জোরে থ্রো করতে পারো না, তুমি ভেলোসিটি কম ধরলা, সো তাহলে তুমি ওই কম ভেলোসিটি ধরে যা আসবে ওই অ্যান্সারটা দিলে পরেই হবে, ঠিক আছে? সো মোর অর লেস যে 3 থেকে 5 মিটার পার সেকেন্ডের মতো এরকম আমাদের কি থাকবে? ফ্রিসবির স্পিডটা থাকবে। ওকে, সো দিস ওয়াজ দ্য চেকপয়েন্ট কোয়েশ্চেন্স অফ 1C.1। এখন আমরা 1C.2 দেখবো, যে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। এখন এই যে টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার কলিশন অর টোটাল মোমেন্টাম বিফোর এন্ড আফটার অ্যান এক্সপ্লোশন সেম হবে, এমন একটা কনসেপ্ট ইউজ করে উই উইল ডিল উইথ দ্য কোয়েশ্চেন্স। এখানের মধ্যে কতজন প্রবলেম ফেস করছে আমি দেখলাম। সো এখন এগুলা জিনিস আমরা দেখি কিভাবে কি সলভ করা যায়। ওকে, সো নাও কোয়েশ্চেন নাম্বার 1, a movie stuntman with a mass of 90 kg stands on a stationary 1 kg skateboard. Okay, so তাহলে একজন স্টান্টম্যান যার ম্যাস হলো 90 কেজি, সে একটা 1 কেজি স্কেটবোর্ডের উপর কি করতেছে? স্টেশনারি ওয়েতে দাঁড়ায় আছে। অলরাইট, an actor throws 3.4 kg brick at the stuntman who catches it. The brick is traveling at 4.1 meter per second when caught. তো তাহলে এখানের মধ্যে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এখানে জিজ্ঞাসা করে নাই। হোয়াট উইল বি দ্য কোয়েশ্চেন? The question will be, what is the velocity? I guess এটা হবে কোয়েশ্চেন, যে what is the final velocity at which the stuntman moves, এমন জিনিস না লাবিবা? হ্যাঁ ওটাই। আচ্ছা, so what is the final velocity of the stuntman after catching the brick? after লিখলে বুঝে যাওয়া যায় যে ক্যাচ করার পর। So this is a very easy calculation. কি হবে? 90 kg, 1 kg, 3.4 kg, 4.1। আচ্ছা, 91, 3.4, 4.1। So একটা 90 কেজির স্টান্টম্যান 1 কেজির একটা স্কেটবোর্ডের উপর দাঁড়ায় আছে। তো 1 কেজি, 90 কেজি। ব্রিকের ম্যাসটা কত ছিল? 3.4 কেজি ছিল না নাকি? হ্যাঁ। Yes, the brick was 3.4 kg. So initially সে তো ছিল রেস্টে, u2 এটা ধরতেছি, it was at rest 0 meter per second, and a brick was thrown towards the stuntman, and just when the stuntman is about to catch the brick was traveling at what? 4.1 meter per second velocity. So তাহলে this is u1 and the mass of the brick was 3.4 kg. এখন after the catching, ক্যাচ করার পর এখন কি হবে? এই স্কেটবোর্ড 1 কেজির মানুষটা এখন এই ব্রিক, ওয়াও কি একদম এটা, এই ব্রিকটা ধরে সে কি করবে? দে উইল মুভ এট আ কমন ভেলোসিটি, যেটা আমাদেরকে বের করতে বলছে। So what will be the total mass after the catching? Total mass হবে 90 plus 1 plus 3.4, that is 94.4. So তাহলে total mass হবে 94.4 kg. তো এটা একদম ইজি একটা ক্যালকুলেশন।
3.4 into 4.1 plus 0 is equal to 94.4 into v. তো এখন এখানে থেকে v এর ভ্যালু কত আসে, v এর ভ্যালু আমরা পেয়ে যাব, রাইট? তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1। দেন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, a boy in a stationary boat on a steel pond has lost his oars in the water. Wow, সে যে বইটা দিয়ে বাইতেছিল ওইটা সে কি করছে, হারায় ফেলছে। In order to get the boat moving again, he throws his rucksack horizontally out of the boat with a speed of 4 meters per second. So তাহলে সে কি করলো, তার বইটা হারায় গেছে, এখন সে স্টেশনারি আছে। এই কোশ্চেনটা তোমাদেরকে ও লেভেলসে থাকতে সময় মোস্ট প্রবাবলি আমি একবার করছিলাম, যে সাপোজ তুমি একটা ফ্রোজেন পন্ডের মধ্যে, মনে করো একটা পন্ডে পুরাটা বরফ জমে গেছে, এখন তুমি ওই ফ্রোজেন পন্ডের মধ্যে মাঝখানে যে আটকায় গেছো। নাও ইট ওয়াজ ডিসকাসড ফর দ্য ইম্পর্টেন্স অফ ফ্রিকশন, যে এখন তুমি আইসটা এত বেশি স্লিপারি যে তুমি এখানের মধ্যে কোনো ফ্রিকশনই পাবা না। তো ইফ ইউ ডোন্ট গেট এনি ফ্রিকশন, তুমি কিন্তু কি করতে পারবা না, মুভ করতে পারবা না। ওকে, সো তুমি যদি মুভ করতে না পারো, যে নরমালি হেঁটে তুমি মুভ করতে পারতেছো না, নাও হাউ উইল ইউ মুভ, যে তুমি একদম মাঝে যে আটকায় গেছো, এখন তোমার কি করতে হবে, ইদার যে কোন একটা সাইডে যে শেল্টার নিতে হবে। তো এখন এটা তুমি কিভাবে মুভ করতে পারো, সাইমা বলতে পারবা? হাতে যা থাকবে ওটা ছুঁড়ে মারবো একদিকে। হাতে যা থাকবে ওটা কোন একটা দিকে ছুঁড়ে মারবে, ভেরি গুড। তো তাহলে এরকমই আর কি, যে তার এখন হাতের মধ্যে যদি কিছু না থাকে, সে এখন কি করবে, সে এখন তার জামাটা খুলে অন্যদিকে ঢিলা দিবে, তো তাহলে যেন মোমেন্টাম কনজার্ভ রাখতে তাকে উল্টা দিকে কি করা হয়, মুভ করা হয়। ওকে, সো এমন টাইপের একটা অ্যান্সারই। তুমি তো খুবই স্মার্ট, তুমি তো সবগুলো অ্যান্সারই পারো। তো এখন এখানের মধ্যে সেম টাইপের কাজ করতেছে, সে একটা নৌকার মধ্যে আটকে গেছে, ঠিক আছে। he is now stuck in a boat and তার কি নাই, বৈঠাগুলি হারাই গেছে আর কি। তো এখন সে তার রাকস্যাক একদিকে ঢিলা দিছে, রাকস্যাকের ম্যাস কত বলে দিছে, 5 কেজি। তো 5 কেজির একটা অবজেক্টকে একদিকে ঢিলা দিছে। সো এখন what will happen, the boy along with the boat will move in the opposite direction in order to conserve momentum. So now রাকস্যাকের মোমেন্টাম কি হবে, 5 into 4, আর বয় আর বোটের কম্বাইন্ড ম্যাস কত, 100। তো তাদের ভেলোসিটিটা কত হবে, v। এই ভেলোসিটিটাই আমরা বের করব। তো তাহলে 5 4 are 20, 20 by 100 কত হবে, 1/5, that is 0.2 নাকি 0.2 আসে না যাবে এটা। হ্যাঁ ভাই। তো তাহলে a নাম্বারের आंसर হবে 0.2, that's very good. Now b নাম্বারে কি বলতেছে, if he throws the rucksack by exerting a force on it for 0.2 seconds, how much force does he exert? Now we know what happens. Rucksackটা তো ইনিশিয়ালি ছিল স্টেশনারি, finally the rucksack was moving with a momentum of 20 kg/s. So what is the change in momentum? Change in momentum is 20 kg/s, and এই চেঞ্জ ইন মোমেন্টামটা হইতে কতক্ষণ সময় লাগছে, 0.2 সেকেন্ড টাইম লাগছে। তো তাহলে we know the time and we know the change in momentum, so force or unbalanced force is equal to what, change in momentum divided by time. So তাহলে 20 divided by 0.2, this will give us what, 100 হবে নাকি, হ্যাঁ ভাই। কত আসে, 100 নিউটন না। কি স্যার? So question number 1 and 2 আমাদের এখানের মধ্যে হয়ে গেল। কি ব্যাপার, ফার্স্ট এটা হলো 0.15, এরপরে 0.2 আর 100, অলরাইট। এরপরে আমরা দেখি, এরপরে কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে। কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে, how can Newton's third law explain the problem suffered by the boy stepping out of the boat in figure D?
এই যে ফিগার ডিতে ছেলেটা যে বোট থেকে লাফ দিতেছিল, তো এখন নিউটনস থার্ড ল দিয়ে এটা কিভাবে এক্সপ্লেইন করা যায়? এখানের মধ্যে কি হবে, বয়টা এইদিকে আসার জন্য কি করবে, বোটের উপর একটা ব্যাকওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। সো তাহলে the boat will also exert an equal amount of force on the boy in the opposite direction. তো তাহলে according to Newton's third law every action has equal but opposite reaction। এটা দিয়ে আমরা কি করতে পারবো, এটা এক্সপ্লেইন করতে পারবো। দেখি আমাদের অ্যানসারের মধ্যে তারা কি বলছে। The force that pushes the boy forward from the boat has an equal and opposite reaction force pushing the boat away। যে বোটটা বয়ের উপর যে অ্যামাউন্ট অফ ফোর্স এক্সার্ট করছে টুয়ার্ডস লেফট, the boy will also exert an equal but opposite force, মানে কি an equal force towards right। তাহলে যেন আমাদের কি থাকে, নিউটনস থার্ড ল অফ মোশনটা কনসিস্টেন্ট থাকে। সো it is likely that the boat will move out from under him without providing enough forward force to make him reach the jetty before he falls into water। সো তাহলে এই যে সে নৌকা থেকে এরকম নামতে নিবে, সো সে যে নৌকার উপর একটা ফোর্স এক্সার্ট করবে, সো নৌকাটা পিছে চলে গেলে কি হবে, ছেলেটা তার সাপোর্টটা হারায় ফেলবে। যে নরমালি যদি আমাদের এটা নরমাল ফাসেন করা কোন একটা গ্রাউন্ড সারফেস থাকতো বা কোনো সাপোর্ট থাকতো, সো তাহলে কি করতো, তাহলে সে আরো সুন্দর মতো একটা রিঅ্যাকশন ফোর্স ব্যাক পাইতো, which could have ensured that the boy could reach the bank easily। কিন্তু যদি কি হয়, যদি বোটটা বয়ের ফোর্সটা পেয়ে বেশি পিছে চলে যায়, what will happen, বোটটা হঠাৎ করে পিছে চলে গেলে ছেলেটা এনাফ ফোর্স পাবে না, and this will cause the boy to fall into the water। ঠিক আছে, সেই কথাটা বলছে কোশ্চেন নাম্বার 3 তে। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এক্সপ্লেনেশনটা নিয়ে? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সো তাহলে দেন আমাদের লাস্ট কোশ্চেন। আজকে দেখি একটা সেশন শেষ হওয়ার আগে আমাদের সব কোশ্চেন শেষ। তো তাহলে আজকে আমরা এক্সাম প্র্যাকটিসটাও করে ফেলি। অবশ্য কোশ্চেন নাম্বার 4 টা একটু টাইম লাগবে মনে হয় নাকি? সো এখন কোশ্চেন নাম্বার 4 এর মধ্যে আমরা দেখি কি বলতেছে। In a stunt for an action movie, the 100 kg actor, oh my god, 100 কেজির actor, 100 kg actor jumps from a train। সাকিব ভাই যখন অ্যাক্টর হবে আর কি। The 100 kg actor jumps from a train that is crossing a river bridge। ওকে, ওই যে ওখানের মধ্যে কেমন দেখায় না যে ট্রেন যাইতেছে, দেন একটা রিভার ব্রিজের ওই দিক দিয়ে কি করবে, নায়ক লাফ মেরে ওরকম পানির মধ্যে পড়বে। এই যে on the river below, the heroine tied to a small boat is drifting towards the waterfall at 3 meter per second। একদম পুরা কোপাকুপি অ্যাকশন মুভি। The small boat and the heroine have a total mass of 200 kg। আচ্ছা, এখানে বোটের ম্যাস কত আর হেরোইনের ম্যাস কত এরকম বলে নাই। আমরা যদি বোটের ম্যাসটা একটু কম ধরে নেই, সাকিব ভাইয়ের হেরোইন। তো এখন এখানের মধ্যে হিরোইনের ম্যাস কত আমরা জানি না, উই ক্যান অ্যাজিউম যে বোটটা হলো ম্যাসলেস, হিরোইনের ম্যাস হলো 200 কেজি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখানের মধ্যে কি বলতেছে, এ নাম্বারে বলতেছে if the hero times his jump perfectly so as to land on the small boat। ওরে বাপ রে, একদম পুরা কি করবে, এই ট্রেন যাইতেছে, ব্রিজের উপর দিয়ে ট্রেন যাইতেছে, এই পানির মধ্যে এই নৌকাটা আছে, এখন কি করবে সে, এরকম জাম্প দিয়ে একদম নৌকাটার মধ্যে ল্যান্ড করবে। তো কি হবে, and his velocity is 12 meter per second at an angle of 80 degree to the river current। আচ্ছা, সো রিভার কারেন্টটাই তো কি করতেছে, the river current is নৌকায় ভাঙা যাবে। আচ্ছা, সো এখন the river current is কত, 12 না, রিভার কারেন্টের ভ্যালুটা বলে নাই। এখানের মধ্যে আমাদের ভেক্টর ডায়াগ্রাম দিয়ে একটা কাজ করতে বলছে, এটা আমরা দেখব কি বলতেছে দেখি।
what will be the velocity of the small boat immediately after his landing? যে 100 কেজির নায়কটা যখন নাকি বোটের উপরে জাম্প করবে তখন কি হবে ওই জিনিসটা এক্সপ্লেইন করতে বলছে। অলরেডি একজন এক্সপ্লেইন করে দিছে যে নৌকায় ভেঙে যাবে। এখন এইটা তো আমাদের পসিবল অ্যান্সার থাকলে হইতোই, তো তাহলে তো আর ক্যালকুলেশন দরকার হইতো না। তো এখন বলতেছে কি, ড্র আ ভেক্টর ডায়াগ্রাম টু শো দ্য মোমেন্টাম এডিশন, ইগনোর এনি ভার্টিক্যাল মোশন। ভার্টিক্যাল মোশন ইগনোর করে শুধু কি করতে বলছে, হরাইজন্টাল মোশন কনসিডার করতে বলছে। অলরাইট, তো তাহলে হরাইজন্টাল মোশন কনসিডার করতে বলছে। তো এখন এখানের জন্য আমাদের কাজটা কি করতে হবে দেখি। আচ্ছা, আমরা রিভার কারেন্টের ভেলোসিটি তো জানি 3। যত স্পিডে বোটটা ড্রিফট করতেছে ওইটাই তো আমাদের রিভার কারেন্টের ভেলোসিটি, তাই না? সো তাহলে দ্য রিভার কারেন্ট ইজ 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো রিভার কারেন্ট হলো 3 মিটার পার সেকেন্ড, আর নায়কটা জাম্প করতেছে 12 মিটার পার সেকেন্ডে। এখন ল্যান্ড করার পরে, আচ্ছা নায়কটা কি করতেছে, রিভার কারেন্টের যে ভেলোসিটি তার সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে যাচ্ছে। তো এটা আমাদের এখানের মধ্যে ডায়াগ্রামটা সুন্দর মতো ড্র করি, কি করা যায় দেখি। ফার্স্ট অফ অল ব্রিজটা কি, এখানের মধ্যে ফার্স্টে সিচুয়েশনটা ঠিক মতো বুঝে গেলে, হ্যাঁ সিচুয়েশনটা ফার্স্টে ঠিক মতো বুঝে যাওয়ার পর দেন ইট উইল বি ইজি টু ড্র দ্য ডায়াগ্রামস এন্ড এভরিথিং। তো এখন দিস ইজ দ্য ব্রিজ, যে দিক দিয়ে কি করতেছিল, নায়কটা ট্রেনের উপরে ছিল। ওই তো নৌকা এখন আসছে নাকি নাই ওই জিনিসটাই আমরা দেখবো এখানে। সো নায়কটা এইদিকে যাচ্ছিল, এখন কি হবে, এখন নৌকাটা, নায়কটা এইদিকে যাইতেছিল, এটা নিয়ে আমাদের এখন দরকার নাই। নায়কটা যে লাফ দিবে, ঠিক আছে, নায়কটা লাফ দিতেছে, মনে করে এরকম হরাইজন্টালি সে লাফ দিল, এরকম ডিরেকশনে সে জাম্প করছে এট 12 মিটার পার সেকেন্ড, এন্ড রিভার কারেন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেছে, রিভার কারেন্টের সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে। সো দিস ইজ 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তাহলে 80 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য রিভার কারেন্ট। তো তার মানে রিভার কারেন্ট কততে হবে, the river current will be 3 meter per second in this direction, এরকম একটা ডিরেকশনে। এরকম একটা ডিরেকশনে আমাদের কি আছে, রিভার কারেন্ট আছে, যে আমাদের নদীর স্রোতটা এরকম একটা দিকে কাজ করতেছে, which is making an angle of 80 degree with the velocity or movement of the actor। ঠিক আছে, ওই নায়কের জাম্পিং ভেলোসিটির সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আমাদের ওটা থাকবে। তো এখানের মধ্যে কাজটা কি, বেসিক্যালি আমরা যদি এখন ব্রিজটাকে মুছে দেই, আমরা জাস্ট ভেলোসিটি গুলি নিয়ে কাজ করলে ভেক্টর ডায়াগ্রামটা সুন্দর মতো এঁকে ফেলতে পারবো। সো ফার্স্ট র্যান্ডমলি উই ড্র দ্য 12 মিটার পার সেকেন্ড ডিরেকশন। এটা তো আমাদের ডিরেকশন কোনো বলে দেয় না, লেফট রাইট আপ ডাউন কিছু বলে দেয় না। সো তাহলে আমরা ফার্স্টে 12 মিটার পার সেকেন্ড একটা ধরে নিলাম একটা। এখন তার সাথে কি করতেছে, তার সাথে রিভার কারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে 80 ডিগ্রি। তো তাহলে তার সাথে রিভার কারেন্ট অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে 80 ডিগ্রি, এন্ড ভেলোসিটি কত, ভেলোসিটি হলো 3 মিটার পার সেকেন্ড, তাই না? রিভার কারেন্টের ভেলোসিটি হলো কত, 3 মিটার পার সেকেন্ড। সো তাহলে দিস উইল বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম হুইচ ইজ 80 ডিগ্রি। এখন তাহলে টোটাল মোমেন্টাম, হ্যাঁ, what will be the total momentum before the landing? টোটাল মোমেন্টাম বিফোর ল্যান্ডিং কত হবে, কেউ বলতে পারবা? কিভাবে বের করব আমরা?
এই ডায়াগোনালটা আমাদেরকে কি দিবে? রেজাল্টেন্ট ভেলোসিটি দিবে না? হ্যাঁ তো তাহলে এখানে থেকে আমরা কি করতে পারবো? উই ক্যান ডিটারমাইন দা রেজাল্টেন্ট মোমেন্টাম, যে আমরা ভেলোসিটি না নিয়ে এখানের মধ্যে কাজটা করে ফেলি। কি কাজ করে ফেলি? অ্যাক্টরের ম্যাস ছিল কত? 100। তো তাহলে 100 ইনটু 12, আর এখানে ওইটার ম্যাস ছিল কত? 200 কেজি। বোট আর নায়িকার ম্যাস কত? 200 কেজি। তো এরকম। তো আমাদেরকে বলছে স্কেল ডায়াগ্রাম ড্র করতে, তো আমরা এখানে রাফ একটা স্কেচ করে নিলাম। এখন আমরা স্কেল ডায়াগ্রামটা নোটপ্যাডের মধ্যে ড্র করব। ঠিক আছে, আমরা এখন স্কেল ডায়াগ্রামটা নোটপ্যাডের মধ্যে ড্র করব, দেন দেখবো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। সবার কি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি বের করতেছি এখানে? ঠিক আছে। আচ্ছা, ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এখানে যে রিভার কারেন্ট যেটা, এটা একটা হ্যাঁ। অ্যাঙ্গেল হয়েছে কেন? মানে ওই কি বল, রেলওয়ের সঙ্গে রিভার কারেন্টের বরাবর একদম রিভার কারেন্টের দিকে সে জাম্প করে নাই, সে এত ডিগ্রি অ্যাঙ্গেল বানায় সে দেন সে জাম্প করছে। এটা কোশ্চেনে জাস্ট বলে দিছে ও আচ্ছা। আমাদেরকে এরকম, তো তাহলে এরকম। ঠিক আছে, ও ঠিক আছে। তো এখন তাহলে আমরা এখানে স্কেল ডায়াগ্রামটা ড্র করি, যে আমরা মোমেন্টামের একটা স্কেল ডায়াগ্রাম ড্র করব, যে কোনো ভেক্টর কোয়ান্টিটির জন্য তো আমরা এমন কি করতে পারবো? স্কেল ডায়াগ্রাম ড্র করতে পারবো, রাইট? সো এখন তাহলে উই ক্যান ডু সামথিং লাইক দিস। কি করা যায়? আমরা অ্যাক্টরের মোমেন্টাম নেই, সরি, মোমেন্টাম অফ অ্যাক্টর কত হবে? মোমেন্টাম অফ অ্যাক্টর হবে, ম্যাস হলো 100 আর ভেলোসিটি হলো 12, দ্যাট ইজ 1200 কেজি মিটার পার সেকেন্ড। আর মোমেন্টাম অফ হেরোইন কত? 200 ইনটু 3, দ্যাট ইজ 600, তাই না? তো তাহলে দিজ আর দ্য টু মোমেন্টামস। এখন আমরা স্কেলিংটা কত ধরলে ভালো হয়? এখানের মধ্যে কত সেন্টিমিটারে কত কেজি মিটার পার সেকেন্ড ধরলে আমাদের স্কেলটা সুটেবল হয়? রিক্তি একটা স্কেল বলো তো, এখানের মধ্যে কত সেন্টিমিটারে কত ধরলে পরে আমাদের জন্য সুন্দর মতো ডায়াগ্রাম টাকতে পারবো? 200 কিলোমিটার পার সেকেন্ডে 1 সেন্টিমিটার। বুঝে নাই, কত বলছো? 200 কেজি মিটার পার সেকেন্ড ইন 1 সেন্টিমিটার, এরকম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড। সো এরকম একটা স্কেল ধরলে সুন্দর হবে। থ্যাংক ইউ। সো তাহলে 1 সেন্টিমিটারে কত? 200 কেজি মিটার পার সেকেন্ড। তো এখন তাহলে আমরা এটা ড্র করে ফেলি, লেটস সি। তো তাহলে 1 সেন্টিমিটারে যদি 200 হয়, তো তাহলে 1200 দেখানোর জন্য কত সেন্টিমিটার লাগবে? 6 সেন্টিমিটার, তাই না? তো তাহলে এখানের জন্য আমরা নেই হ্যাঁ সেন্টিমিটার। 1 2 3 4 5 6। তো তাহলে 6 সেন্টিমিটার আমরা এরকম নিলাম ফর দ্য মোমেন্টাম অফ দ্য অ্যাক্টর। দেন তার সাথে 80 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, কত ডিগ্রি অ্যাঙ্গেল? 80 ডিগ্রি অ্যাঙ্গেল। সো লেটস ক্রিয়েট 80 ডিগ্রি অ্যাঙ্গেল। এই কি হচ্ছে ধরতে গেল। এখন এরকম 80 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কত সেন্টিমিটার রাখবো? এখন 600 কেজি মিটার পার সেকেন্ডের জন্য 3 সেন্টিমিটার লাগবে। তো তাহলে 1 2 3, সরি একটু বেশি লম্বা হয়ে গেছে এটা। 1 2 3। তো তাহলে এই 3 সেন্টিমিটার দিয়ে আমাদের কি হবে? মোমেন্টাম অফ হিরোইন। তো এখন এটা কত? 1200 কেজি মিটার পার সেকেন্ড, which have been represented in 6 সেন্টিমিটার লং লাইন। আর এটা হলো কত? 600 কেজি মিটার পার সেকেন্ড, which is a 3 সেন্টিমিটার লাইন। আমাদের কাছে চাইছেটা কি? কোশ্চেন নাম্বার 1 এ যাবে
ফাইনাল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি কত হবে? Final. ওইটা আমরা এরকম বের করে ফেলতে পারবো, এটা সমস্যা না। আমরা 80 ডিগ্রি এখান থেকে আমরা কি পাবো? This will give us the total momentum before collision or before the landing আর কি। So the diagonal will give us total momentum before landing. So PT, এটা দিয়ে আমরা কি পাবো? টোটাল মোমেন্টাম। সো এখন এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে কত? অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 25 এন্ড লেন্থ কত হয়? লেন্থ আমরা দেখি, লেন্থ হচ্ছে 1 2 3 4 5 6 7। সো তাহলে 7 সেন্টিমিটার লম্বা। সো তাহলে 7 সেন্টিমিটার মানে কত হবে আমাদের মোমেন্টামটা? 7 into 200, that is 1400 kg meter per second. এখন জাবের কি বললো? আমাদের কাছে চাইছে কি আফটার ল্যান্ডিং ফাইনাল ভেলোসিটি কত হবে এটা চাইছে, তাই না জাবের? হ্যাঁ তো তাহলে আফটার ল্যান্ডিং ফাইনাল ভেলোসিটিটা কত হবে? এটা কি হবে? আফটার ল্যান্ডিং তো সব ম্যাচ তো একসাথে কম্বাইন্ড, যে ওই 200 কেজি নৌকা নায়িকার উপরে এসে কি করছে? হিরো এসে ল্যান্ড করছে 100 কেজির হিরো। সো এখন হোয়াট উইল হ্যাপেন এখানের জন্য? হোয়াট উইল বি দ্য টোটাল ম্যাস আফটার ল্যান্ডিং? টোটাল ম্যাস কত হবে জাবের? 300 300। সো আফটার ল্যান্ডিং টোটাল ম্যাস হলো 300, আর আফটার ল্যান্ডিং টোটাল মোমেন্টাম হলো বিফোর ল্যান্ডিং এর মোমেন্টামের সমান। সো তাহলে মোমেন্টাম বিফোর ইজ ইকুয়াল টু মোমেন্টাম আফটার। তো এইভাবে করে আমরা কি বের করতে পারবো? মোমেন্টাম বিফোর ইকুয়ালস টু যদি মোমেন্টাম আফটার হয়, তো তাহলে 1400 ইজ ইকুয়াল টু 200 প্লাস 100 ইনটু ভি। সো তাহলে এখানে থেকে আমরা ভেলোসিটি পাবো, এন্ড ভেলোসিটির এখানে আমাদের ইয়েটা কত হবে? কি বলে? ডিরেকশনটা কত হবে? 25 ডিগ্রি টু দা ইনিশিয়াল ডিরেকশন ইন হুইচ দা অ্যাক্টর ওয়াজ মুভিং, তাই না? ইনিশিয়ালি অ্যাক্টরটা যে ডিরেকশনে জাম্প করছে তার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? এখানে 25 ডিগ্রি অ্যাঙ্গেল। অর কারেন্ট ডিরেকশনের সাথে যদি বের করতে চাই, তো তাহলে কি 80 মাইনাস 25 করলে কত হয়? 55 নাকি? সো কারেন্ট ডিরেকশনের সাথে যদি বলি, তো তাহলে 55 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ দ্য কারেন্ট ডিরেকশন, এন্ড ভেলোসিটির ভ্যালু হবে কত? 1400 ডিভাইডেড বাই 300 করলে কত আসবে? 4.73, তাই না? ভেলোসিটি হলো 4.73 মিটার পার সেকেন্ড, এন্ড ডিরেকশনটা কি? ডিরেকশনটা হবে আমাদের অ্যাঙ্গেলটা যার সাথে আমরা স্কেট করতেছি। এখানে দেখে তার অ্যানসারে কি বলছে? এটা 4a তে কি বলছিল? draw a vector diagram to show the momentum addition. তো ভেক্টর ডায়াগ্রামে ওখানে তো আমরা মোমেন্টামের সবগুলো জিনিসই দেখাইছি, রেজাল্টেন্ট কিভাবে বের হবে ওই ব্যাপারটাও শো করে রাখছি। তো তাহলে what will be the velocity of the small boat immediately after his landing? তো এটা আমরা ক্যালকুলেশন করলাম, লেটস সি অ্যানসারে তারা কি বলে। এই যে longer arrow labeled 1200 at 80 degree to the shorter arrow labeled 600। সো এগুলো তো আমরা অলরেডি ক্যালকুলেট করছিলাম। either drawn as বলছি কি ওইখানে তুমি যে স্কেল ভেক্টরের ডায়াগ্রামে যে অ্যাঙ্গেলটা বের করলা 25, এটা কি মানে মেজারমেন্টে বের করতে হবে? হ্যাঁ, মানে তুমি প্রোটেক্টর দিয়ে? ভেক্টর ডায়াগ্রাম ড্র করছো, সো তাহলে তো প্রোট্রাক্টর দিয়ে ইজিলি বের করে ফেলতে পারবা। ও আচ্ছা, বুঝতে পারছি। না মানে এত তাড়াতাড়ি করলা কিভাবে? ওই তো ভেক্টর ডায়াগ্রামে তো আমাদের অ্যাঙ্গেলটাও কনসিস্টেন্ট থাকতে হবে, লেন্থ গুলোও কনসিস্টেন্ট থাকতে হবে, তাই না?
সবগুলা স্কেল ডায়াগ্রাম মানে তো ভেক্টর ডায়াগ্রাম, তো এর জন্য ডায়াগ্রাম থেকে ডিরেক্টলি অ্যাঙ্গেলের ভ্যালুটা নিয়ে নিলেও হবে। ওকে, সো এরকম প্যারালেলোগ্রাম রুল দিয়ে কি করলাম আমরা, প্যারালেলোগ্রাম রুল দিয়ে ফার্স্টে বের করলাম যে টোটাল মোমেন্টাম B4 কত হবে, and according to law of conservation of momentum, total momentum B4 must be equal to what, total momentum B4 must be equal to total momentum after। সো তাহলে ওখানে থেকে আমরা রেজাল্টেন্ট মোমেন্টাম বের করছি 1430 কেজি মিটার পার সেকেন্ড এট অ্যান অ্যাঙ্গেল অফ, এখানে ওদেরটা আসছে 56। সো তাহলে আমাদের ডায়াগ্রামটা একটু এক ডিগ্রির একটা চেঞ্জ আসছে, এটাতে এত বেশি যায় আসে না, এখানে প্লাস মাইনাস তারা ওখানে অ্যালাউ করবে, ঠিক আছে। সো এটা এত বড় কোনো প্রবলেম হবে না যে 56 ডিগ্রি উইথ দ্য রিভার কারেন্ট অর কি বলে 24 ডিগ্রি উইথ দ্য অরিজিনাল ডিরেকশন ইন উইচ দ্য অ্যাক্টর জাম্পড, যেটাই তুমি বলো তোমার কার রেসপেক্টে অ্যাঙ্গেলটা মেজার করতেছো বা বলতেছো এটা বুঝাই দিলেই হবে। তারা ভেলোসিটিটা বের করছে পরেরটায়, যে রেজাল্টেন্ট ভেলোসিটি হলো এত এত ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এখন রেজাল্টেন্ট ভেলোসিটিটা যে আমরা বের করলাম, এখন এই রেজাল্টেন্ট ভেলোসিটির তো দুইটা কম্পোনেন্ট থাকবে, ভেলোসিটিটা একটা অ্যাঙ্গেলে না, ভেলোসিটিটা তো একটা অ্যাঙ্গেলে, তো তাহলে তার দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা অ্যালং দা কারেন্ট, একটা পারপেন্ডিকুলার টু দা কারেন্ট। হ্যাঁ, একটা হলো অ্যালং দা কারেন্ট আর একটা হলো পারপেন্ডিকুলার টু দা কারেন্ট। যে আমাদের স্রোত কোন দিকে যায়, অ্যালং দা রিভার ব্যাংক হলো আমাদের রিভার কারেন্ট হয়, আর পারপেন্ডিকুলার টু দা কারেন্ট কি হবে, টুয়ার্ডস দা ব্যাংক। এই যে টুয়ার্ডস দা ব্যাংকের কথা বলতেছে তারা, টুয়ার্ডস দা রিভার ব্যাংকের কথা বলতেছে, ওইটা কি হবে, ওইটা হবে আমাদের পারপেন্ডিকুলার টু দা রিভার কারেন্ট। সো আমাদের ভেলোসিটি আসছিল কত, ভেলোসিটি আসছে হলো 4.7 সামথিং, কত আসছে 4.77 লিখছে ওরা, আচ্ছা ঠিক আছে 4.77, এন্ড রিভার কারেন্টের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল, 56 ডিগ্রি অ্যাঙ্গেল। সো তাহলে তার জন্য আমরা কি পাবো, অ্যালং দা রিভার কারেন্ট একটা ভেলোসিটির কম্পোনেন্ট পাবো, যার সাথে অ্যাঙ্গেল হয় তার সাথে কি হবে, কস হবে। সো তাহলে এটা অ্যালং দা রিভার কারেন্ট কম্পোনেন্টটা কি হবে, 4.77 cos 56 নাকি শুভাশিস? জি ভাইয়া। আর পারপেন্ডিকুলার টু দা রিভার কারেন্ট দ্যাট ইজ টুয়ার্ডস দা রিভার ব্যাংক, এটা কত হবে, হ্যাঁ হ্যাঁ, 4.77 হবে sin 56 ডিগ্রি। তো তাহলে এইভাবে করে আমরা রিভার ব্যাংকের দিকে আর রিভার ব্যাংকের পারপেন্ডিকুলার অর কারেন্টের দিকে এন্ড কারেন্টের পারপেন্ডিকুলার যেই দুইটা ভেলোসিটির কম্পোনেন্ট হয় ওই দুইটা আমরা বের করে রাখলাম। আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানের মধ্যে বি নাম্বারে তারা কি বলতেছে দেখি, বলতেছে if the waterfall is 100 meter downstream, যে ওয়াটারফলটা রিভার কারেন্ট ধরে তুমি যদি যাও সামনে, হ্যাঁ, যে ব্যাপারটা কেমন, ব্যাপারটা হলো এরকম, আমরা এই অ্যানসার শিটের যে ডায়াগ্রামটা আছে এখানের মধ্যে দেখো, যে মনে করো এরকম একটা পজিশনে কি করছে, নায়কটা এসে মাত্র ল্যান্ড করছে, এখন কি হবে, এখন 100 মিটার সামনে যেই পয়েন্টটা ল্যান্ড করছে ওখানে থেকে 100 মিটার ডাউনস্ট্রিমে ওয়াটারফলটা যে এখানে এসে হঠাৎ করে কি করবে, রিভারের গ্রেডিয়েন্ট বেড়ে যাবে, হঠাৎ করে এরকম ওয়াটারফল শুরু হবে আর কি বেসিক্যালি। তো এখন এখান দিয়ে পড়ে গেলে তো নায়িকা ডুবে মরে যাইতো, তো এখন এর জন্য নায়ক আসছে বাঁচাইতে, ঠিক আছে, তার 100 কেজি ভুঁড়ি নিয়ে সে আসছে নায়িকাকে বাঁচানোর জন্য। তো এখন এখানের জন্য কি ক্যালকুলেশনে কি কাজ করতে বলতেছে ওইটা আমরা দেখি। And the hero landed when the small boat was 16 meter from the bank। তো তাহলে সে কি করতেছে, এটা আমরা নোটপ্যাডের মধ্যে ডায়াগ্রামটা আঁকি তো তাহলে পরে ভালো হবে। দাঁড়াও এই ডায়াগ্রামটা মুছে দিই, এটা তো রাফ আঁকছিলাম, স্কেল ডায়াগ্রামটা তো নোটপ্যাডের মধ্যে আছেই, এখানের মধ্যে আমরা এলাবোরেটলি ডায়াগ্রামটা ড্র করলে বুঝতে ইজি হবে। সো বেসিক্যালি হোয়াট ইজ হ্যাপেনিং, দিস ইজ দ্য রিভার, এখানে থেকে ওয়াটারফল, এইখানে ছিল নৌকাটা,
the boat is moving at this direction, right? The boat after the hero landed, okay, after the hero landed the boat is moving in this direction. বোটটা আর একটু বাঁকা কি বিকজ অ্যাঙ্গেলটা তো বড়, বোট এইদিকে মুভ করতেছে, the boat is moving in this direction making an angle of 56 degree with the river current, ঠিক আছে? বোটটা কি করতেছে রিভার কারেন্টের সাথে 56 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে এরকম যাচ্ছে। এখন বলতেছে বোটটা রিভার ব্যাংকের থেকে 16 মিটার দূরে এন্ড বোটটা ডাউনস্ট্রিমে যে ওয়াটারফলটা আছে ওখানে থেকে 100 মিটার দূরে। সিনারিওটা কি সবাই বুঝতে পারতেছে অ্যাকচুয়ালি কি হইতেছে এখানের মধ্যে? কারো যদি এই ডায়াগ্রামটা পিকচার করতে প্রবলেম হয় তাহলে কিন্তু ম্যাথটা করতে পারবা না, বুঝতে পারছো? যাদের যাদের ম্যাথটা করতে প্রবলেম হয়েছে তাদের এই প্রবলেমটা হয়েছে যে তোমরা কোশ্চেনের সিচুয়েশনটা ওরকম ভাবে কি করতে পারো নাই, পিকচার করতে পারো নাই। সো this is the velocity that is 4.77 meter per second at an angle of 56 degree with the river current. So তাহলে river current হলো এই ডিরেকশনে, river current হলো এই ডিরেকশনে, তো এটার সাথে 56 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে বোটটা যাচ্ছে, এটা ভেলোসিটি 4.77 মিটার পার সেকেন্ড। তো এতটুকু পর্যন্ত এই সিচুয়েশনটা কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? সিয়াম কি বুঝতে পারতেছো কি বলতেছি? হ্যাঁ। ওকে, ভেরি গুড। তো তাহলে এখানে আমরা দেখি উড দে ড্রপ ওভার দ্য ফল, তারা কি ওয়াটারফল দিয়ে এরকম পড়ে যাবে নাকি সেফলি তারা রিভার ব্যাংকে চলে আসতে পারবে? হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা ক্যালকুলেশনটা করব। লেটস সি, আমরা তো টুয়ার্ডস দ্য ব্যাংক ভেলোসিটিটা কি হবে 4.77 sin 56, তাই না শুভাশিস? জি ভাই। টুয়ার্ডস দ্য ব্যাংক ভেলোসিটি হলো 4.77 sin 56 এন্ড টুয়ার্ডস দ্য ব্যাংক যাইতে তার কত ভেলোসিটি, তার কতটুকু ডিসটেন্স কভার করতে হবে? 16 মিটারস। টুয়ার্ডস দ্য ব্যাংক যাইতে তার 16 মিটার ডিসটেন্স কভার করতে হবে, ওকে। তো এখন টুয়ার্ডস দ্য ব্যাংকের ভেলোসিটি জানো, টুয়ার্ডস দ্য ব্যাংকের তুমি সেপারেশনটা জানো, ডিসটেন্সটা জানো, সো তো তাহলে তুমি কি একটা টাইম বের করতে পারবা যে ব্যাংকে রিচ করতে কতটুকু সময় লাগবে? শুভাশিস ভাই এখানে টাইমটা তো বের করবো, এখানে মানে কি বলে স্পিডটা কোথায় জানি, স্পিড দাম তো বের করতে পারতাম, মানে ওই ব্যাংকে যেতে কত টাইম মানে স্পিড কত লাগবে তাহলে টাইমটা বের করতে পারতাম যেহেতু ডিসটেন্স দেওয়া আছে। মাত্র আমরা কি বললাম যে 4.77 sin 56 এটা কোন ডিরেকশনের ভেলোসিটি? ও আচ্ছা ওইটা, আচ্ছা বুঝছি। এটা তো টুয়ার্ডস দ্য ব্যাংক ওটা যাওয়ার vertical। ভেলোসিটি। হ্যাঁ আর বুঝছি, তাহলে যাবে। আর ডাউনস্ট্রিমে যাওয়ার ভেলোসিটিটা কত হবে? ডাউনস্ট্রিমে যাওয়ার ভেলোসিটিটা হবে 4.77 cos 56, তাই না? ডাউনস্ট্রিমে যাওয়ার ভেলোসিটি হলো 4.77 cos 56 আর টুয়ার্ডস দ্য ব্যাংক যাওয়ার ভেলোসিটি হলো 4.77 sin 56। এই দুটো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই দুটো কেন কি বলতেছি? কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু বলতে হবে এটা, হ্যাঁ। সো তাহলে ডাউনস্ট্রিমে যাওয়ার ভেলোসিটি হবে কত? 4.77 cos 56 বিকজ অ্যাঙ্গেলটা ক্রিয়েট হইতেছে অ্যালং দা রিভার কারেন্টের সাথে। সো তাহলে 4.77 cos 56 is the along the river or downstream velocity component, আর towards the bank এর কম্পোনেন্টটা কত? 4.77 sin 56। সো তাহলে আমরা কি করতে পারবো, আমরা দুইটা ডিসটেন্স কভার করার জন্য যে 16 মিটার কভার করার জন্য কতটুকু সময় লাগতেছে আর 100 মিটার কভার করার জন্য কতটুকু সময় লাগতেছে, এই দুইটা টাইম বের করলাম। এখন আমরা দুইটা টাইম বের করার পরে যদি দেখি যে একটাতে সে টাইম বেশি নিতেছে একটাতে সে টাইম কম নিতেছে, মানে কি সে আগে কোনটায় পৌঁছাবে? যেটাতে টাইম কম নিতেছে ওখানে সে যে আগে পৌঁছাবে না জাবের? হ্যাঁ হ্যাঁ। তো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা কি করব দেখো,
time taken to reach the bank কি হবে velocity towards bank is equal to distance from bank divided by time. So তাহলে time will be distance, that is 16, আর velocity কত 4.77 sin 56 sin 56. sin 56 তো এখানের জন্য দেখো তো টাইমটা কত আসে 4.05 seconds. 4.05 সেকেন্ড। এখন টাইম টেকেন টু রিচ দ্য ওয়াটারফল, টাইম টেকেন টু রিচ দ্য ওয়াটারফল, এটা কি হবে ভেলোসিটি along the river current vc is equal to ওয়াটারফল রিচ করার যে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম। এখন ওয়াটারফল রিচ করার ডিসটেন্সটা কত 100 মিটার না? ওয়াটারফল রিচ করার ডিসটেন্সটা হলো 100 মিটার, আর ওয়াটারফলের দিকে বা ডাউনস্ট্রিম ডিরেকশনে ভেলোসিটির কম্পোনেন্ট কত 4.77 cos 56। সো এখানে থেকে আমাদের টাইমের ভ্যালুটা কত আসে 37.5 seconds 37.5 point হেডে আসে 490 সামথিং আসে। আচ্ছা, তো তাহলে 37 পয়েন্ট সামথিং। সো এখন তাহলে কোন দেখেন, টাইমটা বেশি না, ঠিক আছে। লাগতেছে কোন টাইমটা বেশি আসলো ডাউন স্ট্রিমের দিকে যেটা ওয়াটারফলটা রিচ করতে বেশি সময় লাগবে আর ব্যাংকে যাইতে কম সময় লাগবে। সো তাহলে কি বোটটা কি ওয়াটারফল দিয়ে পড়বে নাকি এর আগে সেফলি ব্যাংকের মধ্যে রিচ করে যাবে? রিচ করবে সেফলি ব্যাংকের মধ্যে রিচ করে ফেলবে। সো এইটাই যে assume the velocity remains constant after the hero landed, the small boat and the waterfall are on the same side of the bridge as he jumps. সো তাহলে এখানের মধ্যে অ্যানসারটা দেখো কিভাবে তারা করছে। বাকি সবার কি কনসেপ্টটা ক্লিয়ার হইতেছে কি বললাম এখানের মধ্যে? যে এখানের মধ্যে দেখো টাইম টেকেন টু রিচ দ্য ওয়াটারফল ইজ 37 সেকেন্ড। কিভাবে বের করলাম ওইটা তো বলছি যে টুয়ার্ডস দ্য ওয়াটারফল যে ভেলোসিটি আর টুয়ার্ডস দ্য ওয়াটারফল যে ডিসটেন্স, যে ওয়াটারফল রিচ করার জন্য যে ডিসটেন্স কভার করতে হবে ওইটা ইউজ করে কি করলাম ওয়াটারফল রিচ করতে কত টাইম লাগবে ওইটা বের করলাম। দেন ব্যাংকের দিকের টুয়ার্ডস দ্য ব্যাংক যে ভেলোসিটি আর ব্যাংকের সাথে যে সেপারেশন ছিল ওইটা ইউজ করে কি করলাম ব্যাংকে রিচ করতে কতটুকু সময় লাগবে ওইটা বের করলাম। সো এখন সিন্স দ্য বোট উইল রিচ দ্য ব্যাংক ফাস্টার অর আর্লিয়ার, তো তার মানে কি তারা সেফলি ব্যাংকে রিচ করতে পারবে, তো তার মানে কি তারা ওয়াটারফল দিয়ে পড়ে যাবে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে সবার কাছে? সাইমা কি বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া বলতেছি কি ওই যে কি বলে ডিসটেন্স যে দুইটা দেওয়া ছিল ডাউন স্ট্রিমের জন্য আর একটা ভার্টিক্যালি ওই কি বলে ব্যাংকের Towards জন্য, the ওইটা river মানে bank. আমরা কিভাবে বের করছি? হ্যাঁ ভাই ওইটা আমরা কিভাবে ক্যালকুলেট করছি ওইটা একটু মানে রিভিউ করলে ভালো হতো। ডিসটেন্স গুলো কোশ্চেনে বলা এই যে if the waterfall is 100 meter downstream আচ্ছা and the এই যে ওয়াটারফল হলো 100 মিটার ডাউনস্ট্রিমে আর ব্যাংকের থেকে ছিল 16 মিটার দূরে। সো তাহলে ডিসটেন্স গুলোতে এখানে বলা আছে। ও ও আচ্ছা বুঝতে ঠিক পারছি। আছে, কোশ্চেনের মধ্যে ডিসটেন্স বলা আর আমরা আগে যে ভেলোসিটি বের করছিলাম ওই ভেলোসিটি ইউজ করে কি করব ওই ভেলোসিটি ইউজ করে উই উইল ডিটারমাইন দা টাইম টেকেন। ভেলোসিটি জানি ডিসটেন্স জানি, সো আমরা টাইমটা বের করলাম। দেন টাইমটা দেখে বললাম যে রিভার ব্যাংকে রিচ করতে টাইম লাগবে কম আর ওয়াটারফলে রিচ করতে টাইম লাগবে বেশি, তো তার মানে কি দা হিরো সেভ দা হিরোইন। ওকে,
এটাই তো বুঝছি ভাই, মুভির কাহিনী। ওই ডিসটেন্সটা নিয়ে একটু সমস্যা। কোশ্চেন গুলো এর জন্য ভালো মতো আরো ফোকাস করে পড়তে হবে আর কি। হ্যাঁ, অনেকজনই কিন্তু তোমরা এই কোশ্চেন নাম্বার 4টা করো নাই, এর জন্য আমি এটার পিছে এতক্ষণ সময় নিয়ে এক্সপ্লেন করলাম, তাহলে যেন সবার কাছে ক্লিয়ার হয়। যারা যারা হোমওয়ার্ক জমা দিছো কিন্তু আমি দেখছি যে কোশ্চেন নাম্বার 4 করো নাই, বাট স্টিল আমি কিছু বলি নাই, বিকজ এটা একটু ট্রিকি, বুঝার কয়টা ব্যাপার থাকে। তো এখন কি তোমরা বুঝতে পারছো রিক্তি? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে, তো তাহলে বুঝে গেল তো ভেরি গুড। তো তাহলে তো আমাদের এখানে চেক পয়েন্ট কোশ্চেন গুলি শেষ। আমরা লাস্ট ক্লাসে অলরেডি অল্প একটু এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি ডিসকাস করছিলাম। এই যে কোশ্চেন নাম্বার 6টা ডিসকাস করছি। এমসিকিউ গুলো তোমাদের মোরলেস সবারই পারার কথা। নিউটনস ক্রেডেলের এক্সপেরিমেন্টটা কিভাবে হয় এটা ডেসক্রাইব করছে, কিন্তু এখানের মধ্যে কি মেজারমেন্ট কি নিবে, হাইটের মেজারমেন্ট নিয়ে যে তুমি এনার্জি দিয়ে কাজ করতে পারো অর ভেলোসিটি দিয়ে কাজ করতে পারো এরকম। হ্যাঁ, এটাই করবা সাইমা। এত বড় কোশ্চেন দেখে কোশ্চেনই পড়ি নাই, ওয়াও, এত বড় জিনিস ভয় পাইলে হবে সাইমা? হ্যাঁ, আইলসা লাগবে, এর জন্য তোমাকে ওরকম টিচাররা মার্কস দিতে সময় আইলসামি দিয়ে মার্ক দিবে না। ওকে, সো তাহলে তোমরা এক্সাম প্র্যাকটিসটা এখন তাহলে সলভ করা শুরু করে দাও। তোমাদের সানডেতে তো এক্সাম প্র্যাকটিসের হোমওয়ার্ক, যে 1C এক্সাম প্র্যাকটিসের হোমওয়ার্ক। ওকে, তো তাহলে আজকের ক্লাস আমাদের একটা শর্ট ক্লাস হয়ে গেল, অনেক তাড়াতাড়ি চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ হয়ে গেছে। সানডেতে আমরা এক্সাম প্র্যাকটিসটা শেষ করব, আফটার দ্যাট ম্যাটেরিয়ালস শুরু। ওকে, তো তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ করি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।